আইনজীবীরা বলতেছে যে একটা বাউল দর ধরে ধরে জবা কর। গত এক বছরে 100-র উপরে মাজার ভাঙা হয়েছে। ইলেকশনের তফসিল ঘোষণার পরবর্তী সময়ে একই সাথে 3টি ঘটনা ঘটলো। আপনি দেখুন, প্রথমে হচ্ছে এনসিপির অবস্থা আসলে এমনিতেই দুর্বল। তার চেয়ে বড় কথা হচ্ছে কি, এনসিপিকে ভেঙে নতুন আরেকটি তৃণমূল এনসিপি নামে আরেকটি দল গঠন করা হচ্ছে। তাদেরই এক নেতা এখানে এসে মাঠে এসে প্রচার করতেছে। কার সাপোর্টে করতেছে, কার ইন্ধনে করতেছে আমি জানি না। সেকেন্ড আরেকটি বিষয় দেখুন, উপদেষ্টা পদ করেছেন জনাব আসিফ মাহমুদ, এবং নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছিল। ফার্স্টে শোনা যাচ্ছিল উনি এনসিপিতে জয়েন করবেন, একবার শোনা যাচ্ছে বিএনপিতে জয়েন করবেন। সর্বশেষ এটাও শুনতে পাচ্ছিলাম যে উনি তো গণ অধিকার পরিষদে জয়েন করতেছেন। তো উনি শেষ পর্যন্ত কোথাও উনি জয়েন করতে পারেননি। তো উনি নিজেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করলো। পরবর্তী সময়ে যেটা আসলো গতকাল বিকেলে যে বর্বরচিত ঘটনাটি, এখন প্রথম ঘটনাটা যদি আপনি মিলান তাহলে সেটা হচ্ছে হয় এটা পতিত ফেসিবাদ করেছে, আর দ্বিতীয়ত হচ্ছে কি একটা গ্রুপ, একটি গোষ্ঠী, সেই গোষ্ঠীটি চায় না যে দেশে আসলে ইলেকশন হোক। কারণ যত ইলেকশন হয় তখন একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে, একটা নিয়ন্ত্রণাত্মক সরকারের মধ্যে চলে আসবে, সিস্টেমগুলো একটা ফাংশনিং রোলে যাবে। যেহেতু এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা সেটা হচ্ছে এই সরকার গত 1.5 বছরে একটা রাষ্ট্র কীভাবে সিস্টেমিক ফাংশনিং করে সেটা তারা করতে পারেনি, এবং তারা করতে না পারার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা, আমরা আশা করি না যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব উন্নত করে ফেলবে, কিন্তু এই যে একটা সরকারের একটা ইন্ধনদাতা ছিল যে বিশেষ করে মপতন্ত্রটা, আপনি হিসাব করে দেখুন আমাদের গত 1 বছরে 100-র উপরে মাজার ভাঙা হয়েছে, এবং 100 মাজার কিন্তু একদিনে ভাঙা হয় নাই, ধাপে ধাপে ভাঙানো হয়েছে। তো সরকার কিন্তু ধরেন 5টা 7টা 10টা, আমি হিট অফ দ্য মোমেন্ট ইনসিডেন্ট এটাকে বিচ্ছিন্ন ঘটনা ধরে নিতে পারি, আমি আসতেছি এক একটা ঘটনা। তো সরকার কিন্তু সেটাতে থামাতে পারতো, কিন্তু সরকার আপনি দেখছেন কোনোটার ভিতরে দৃশ্যমান কোনো উদ্যোগ নিয়েছে সরকার নেয়নি। সেকেন্ড, আপনি দেখুন লাশপুরের ঘটনা আপনি নিজেই বলছেন। তারপরে বাউলরা কি বলছে না বলছে আমি তাই সেটা ডিফাইনে যেতে চাই না, কিন্তু রাষ্ট্রের তো একটা ল এনফোর্সমেন্ট থাকা উচিত। এবং দেখুন আমাদের রাষ্ট্রটা কোন পর্যায়ে চলে গেছে, আপনি খুব দুর্ভাগ্যজনক বিষয়, আমি এটা মানে খুব অবাক লাগলো আমার কাছে। গত 3-4 দিন আগের ঘটনা, আদালত প্রাঙ্গণে আইনজীবীরা আমি রিপিট করতেছি আবার, আইনজীবীরা বলতেছে যে একটা বাউল দর ধরে ধরে জবা কর। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তার মানে আপনি চিন্তা করছেন আমাদের রাষ্ট্র সোসাইটি কোন জায়গায় চলে যাচ্ছে। দেখুন আপনাকে আমি আরেকটু ব্যাখ্যা করি, তো সেটা হচ্ছে ধরুন 1700 কিংবা 1800 সালের দশকে যখন ইউরোপে ইন্ডাস্ট্রিয়াল বিপ্লব হচ্ছিল, সেটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বিপ্লবে থেমে থাকেনি, সাথে সাথে সাংস্কৃতিক বিপ্লব হয়েছিল। আর আমাদের দেখুন আমাদের 5ই আগস্ট পরবর্তী সময়ে যে পূর্ণতন ফেসিবাদ, আমরা একটা লাইন এটাকে শেষ করে দিচ্ছি, এবং যারা কাউন্টার দিচ্ছে তারাও একটা লাইন শেষ করে দিচ্ছে, যারা ডিফেন্স করছে তারাও একটা লাইন ডিফেন্স শেষ করে দিচ্ছে। এটা আরেকটা বড় ঝুঁকি তৈরি করতেছে। আমাদের যে একটা সাংস্কৃতিক বিপ্লব হওয়া উচিত ছিল, এবং আমাদের সোসাইটির যে একটা চরম নৈতিক অবক্ষয় হয়েছে, এটা কিন্তু এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি। ধরুন আমাদের মধ্যে এখন রাজনৈতিক কালচার, রাজনৈতিক টোন, রাজনৈতিক ভাষা, এবং যে আক্রমণাত্মক ভঙ্গি, যে অ্যাগ্রেসিভ, এই যে মাহবুব যে কথাটা বলছেন যে ফার রাইটদের উত্থান হচ্ছে, এবং ফার রাইটদের উত্থান আমি আরও ব্যাখ্যা করতে গেলে অনেক দূর চলে যাবে, সংক্ষেপে একটু বলি। দেখুন আমরা কিন্তু আসলে যেটা দিয়ে যাচ্ছি পুরো গ্লোবালাইজেশনের যে যুগটা, এখন ধরুন আমেরিকা যে ট্রাম্পও কিন্তু এখন একটা ফার রাইট দিয়ে যাচ্ছে। পৃথিবীর অনেকগুলো দেশের উদাহরণ দেওয়া যায়, সেই বাংলাদেশের কিন্তু এই ধারাটা কিন্তু বাংলাদেশে আমাদের পার্শ্ববর্তী দেশ নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট কিন্তু ফার রাইটের গভর্নমেন্ট। এখন আমাদের দেশে যদি এই একটা চালানো যায় তাহলে বৈশ্বিক এটার সাথে তাল মেলানো যায়, এবং সেটার একটা টোটাল একটা রেসিডুয়াল ইফেক্ট কিন্তু আমাদের সব কিছু পড়তেছে। এইটার একটা সম্মিলিত রূপ ছিল কালকের এই হাদির ঘটনাটা, এবং এই ঘটনাটার কারণে জন্য বিদেশে যে ইন্দো দেশে দেখুন আমাদের দেশের এই আমাদেরকে বাংলাদেশকে বলা হয় জিও পলিটিক্যাল এশিয়া প্যাসিফিকের পুলসিরাত। এখন এখানে শুধুমাত্র যে পলিটিক্যাল পার্টিকুলার একমাত্র স্বার্থ, এখানে অনেক দৃশ্যমান শক্তি আছে, অনেক অদৃশ্যমান শক্তি রয়েছে, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে বৈশ্বিক যে পরাশক্তিগুলো রয়েছে প্রত্যেকের একটা ক্ষুদ্র অংশ, একটা ফ্র্যাগমেন্টেড অংশ এখানে আছে, এবং তাদের এই ক্যালকুলেশন আপনি মিলাই শেষ করতে পারবেন না। কিন্তু যেটা সোজা বাংলা যেটা বিএনপি যে কথাটা বলেছে এটা পুরোপুরি সত্য না হলে অধিকাংশই ক্ষেত্রে সত্য, সেটা হচ্ছে আপনার এটা দেশে বসে দেশের বাইরে বসে নানা ধরনের ইন্ধন দেওয়া চলতেছে, এবং আমাদের ইলেকশনটা ঘনিয়ে আসতেছে, ইলেকশনের যত ঘনিয়ে আসবে তত এই ধরনের ভয় আতঙ্ক ঝুঁকি আর বাড়বে, এবং সর্বোচ্চ চেষ্টা থাকবে ইলেকশনটাকে বানচাল করার জন্য। সোজা বাংলা শেষ করে দিয়ে এক লাইনে, সেটা হচ্ছে কি আমাদের এই ইলেকশনটা এনে আমাদের করতে হবে, এটা ছাড়া আমাদের কোনো অল্টারনেটিভ হয় নেই। কারণ এই ইলেকশন যদি আমরা ঠিকভাবে করে সফল যাত্রা করে না করে ক্ষমতা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর না করতে পারি, এবং গণতন্ত্র উত্তরণের যাত্রা অব্যাহত আমরা না করতে পারি, তাহলে এই দেশের ভাগ্য আমি মনে করি চিলি, দক্ষিণ সুদান কিংবা আমাদের মিশরের মতো ভাগ্য আমাদের জন্য অপেক্ষা করতে হবে।